জয় বিষয়। মারপা বললেন, আমার সর্বস্ব আমি তোমার হাতে সমর্পণ করেছি। এ বিদ্যা আমার নয়, তোমারও নয়। এ চিরদিনের গুপ্তবিদ্যা, অনন্তকালের গচ্ছিত ধন, গুরু পরম্পরায় প্রবাহিত মহাতত্ত্ব। কোনরূপ স্বার্থবুদ্ধির সংস্পর্শের মধ্যে থাকবে না। এই বিদ্যা যোগ্যপাত্রে হস্তান্তরিত করবার দায়িত্ব তোমার। আমার গুরুদেব নারপাকে কঠিনতম পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এই বিদ্যার অধিকার লাভ করতে হয়েছিল। আমাকেও বড় কম পরীক্ষা দিতে হয়নি। তুমি নিজেও তোমার প্রাপ্য সহজে লাভ করনি। কিন্তু তোমার সম্মুখে যে যুগ, সেখানে আর এই প্রাচীন প্রথা চলবে না। ক্ষীণ প্রাণ যারা, তাদের জন্য এই পথ নয়। অতএব এই যুগের শিষ্যের প্রতি পূর্বেকার কঠোরতা প্রয়োগ করা আর সঙ্গত হবে না। গুরুর কৃপায় মিলারেপা বহু নির্গুণ দর্শনের অধিকার লাভ করলেন। মহাগুরু মারপা তাকে স্বস্বরূপে দেখা দিলেন। বহুচিহ্ন সমন্বিত সেই মহাজ্যোতির্ময় অত্যাশ্চর্য মহিমার প্রকাশ প্রত্যক্ষ করে মিলা করজোরে গুরুরূপী মহাশক্তির স্তব করলেন। গুরু বললেন, তোমার সঙ্গে আর আমার এই জীবনে দেখা হবে না, তাই এই সব অতি অলৌকিক বিভূতির শেষবারের জন্য তোমাকে দেখালাম। তোমার হাতে এই আমার শেষ দান। আমার হৃদয় তুমি রইলে, তোমার হৃদয়েও আমি রইলাম। দেহাতীত অন্তর্লোকে আবার আমাদের দেখা হবে। আমি জ্ঞান দৃষ্টিতে দেখতে পাচ্ছি, তোমার সাধনার একটি স্তরে তোমাকে একটি বিষম সংকটে পড়তে হবে। সেই অবস্থার জন্য রইল আমার এই সংরক্ষিত নির্দেশ। এ লেখা তুমি সযত্নে রেখে দিও এবং যথাসময় খুলে পড়ো। কথা শেষ করে গুরু দামিমাকে ডেকে বললেন, মিলাকাল চলে যাবে, তার উপযুক্ত ব্যবস্থা করো। ওকে ছেড়ে ফিরে আসতে আমার যথেষ্ট কষ্ট হবে, কিন্তু তবু কিছুদিন পর্যন্ত ওর সঙ্গে গিয়ে আমি পথে এগিয়ে দিয়ে আসব। দামিমা উদ্গত অশ্রু কোনো মতেই গোপন করতে পারলেন না। মিলার বিদায়ের কথা শোনার সঙ্গে সঙ্গে আর্তনাদ করে কেঁদে উঠলেন। মহর্ষি সান্ত্বনা দিয়ে বললেন, কাঁদছ কেন দামেমা? তোমার পুত্র পরিপূর্ণ সত্য লাভ করেছে এবং তপস্যার জন্য নির্জন বাস করতে চলেছে। তুমি বহুবার যে আশীর্বাদ ওকে করেছ, এখন সেই আশীর্বাদই সফল হতে চলেছে। তবে তোমার এই শোকোচ্ছ্বাসের হেতু কি? প্রত্যেক মানুষের মধ্যে বুদ্ধ লুকিয়ে আছেন, তথাপি জন্মের পর জন্ম ব্যর্থ হয়ে যায়। বুকের বুদ্ধ বুকেই ঘুমিয়ে থাকেন। এই সব দুর্ভাগা মানুষদের জন্য কাঁদতে চাও, তাতে বাধা দেবার কিছু নেই, কিন্তু এক্ষেত্রে তো শোকের কিছুমাত্র হেতু নেই। জননী দামেমা কাঁদতে কাঁদতে বললেন, তুমি বলছো মহৎ দুঃখের কথা, সে সামর্থ্যই আমার নেই। আমি মা, মিলা আমার পুত্র। একটি পুত্র এই সেদিন আমাকে চিরদিনের জন্য ছেড়ে গেছে। মিলার মুখের পানি চেয়ে আমি সে দুঃখ ভুলেছি। এখন সেই মিলাও চলেছে। আমার মন বলছে এও চলেছে চিরদিনের জন্য। আমি কেমন করে অশ্রু সংবরণ করব? তুমি আমাকে বলে দাও। দামেমা আর্তস্বরে কেঁদে উঠলেন। মিলাকে দুহাতে জড়িয়ে ধরে তিনি ব্যাকুল হয়ে রোদন করতে লাগলেন। মহর্ষি আর কিছুই বললেন না। তারও দু চোখ দিয়ে অশ্রুজল ঝরে পড়তে লাগলো। শেষ রাত্রিটি মিলা মহর্ষি মারপার শয়নকক্ষে অতিবাহিত করলেন। কিন্তু আসন্ন বিদায়ের গভীর মর্মবেদনার মাঝখানে আর কথাবার্তা প্রায় কিছুই হলো না। সূর্যোদয়ের পূর্বেই প্রত্যুষের অস্পষ্ট আলোকে মহর্ষি মারপার তপভূমি পিছনে রেখে মিলা সন্ন্যাসের অনির্দিষ্ট পথে বেরিয়ে পড়লেন। সশিষ্য মহর্ষি ও প্রিয় শিষ্যের সঙ্গে সঙ্গে বহুদূর পর্যন্ত এগিয়ে গেলেন। বন্ধুর পথ একটি পর্বতকে বেষ্টন করে যেখানে আর একটি বিশালকায় পর্বতের সানুদেশে বৃহৎ চড়াইয়ের মুখোমুখি এসে থেমে গেছে, যাত্রীদল সেইখানে থেমে গেলেন। এইখান থেকেই শেষ বিদায় নিয়ে মহর্ষি মারপা নিজের আশ্রমে ফিরে যাবেন। মিলা চলবেন তার আপন একক পথে। অশ্রুরুদ্ধ কণ্ঠে মহর্ষি আর একবার মিলার ভুলুণ্ঠিত দেহবক্ষে ধারণ করে বললেন, হে পুত্র, আমি আশীর্বাদ করি তুমি বুদ্ধত্বে অধিষ্ঠিত হও। নরদেহে যা কিছু লাভ করা যায় সে সমস্ত লাভ করে কৃতকৃতার্থ হও। বসুন্ধরা তোমার স্পর্শে ধন্য হোক।
দামে মা বহু কষ্টে আত্মসম্বরণ করে কম্পিত কণ্ঠে পুত্রাদিক প্রিয়তর শিষ্যের হাতে সযত্নে আনিত পাথের বোঝাটি তুলে দিলেন। কম্পিত স্বরে বললেন, মনে রেখো তোমার দুঃখিনী মাকে। আমার আশীর্বাদ যেন তোমার দুর্গম পথযাত্রাকে সুগম করে। যতদূর দেখা যায় মিলা চলতে চলতে সতৃষ্ণ দৃষ্টিতে ফিরে ফিরে দেখতে লাগলেন। মহর্ষি মারপাকে মাঝে নিয়ে ক্ষুদ্র দলটি পার্বত্য পথ দিয়ে ফিরে চলেছে। বারংবার তার মনে হতে লাগলো, ফিরে যাই, কি হবে এতকাল পরে ঘরে ফিরে? সেখানে গিয়ে কি দেখব কে জানে। ফিরে এসে যদি গুরুকে আর দেখতে না পাই, সে অনুশোচনা আমাকে আমরণ সহ্য করতে হবে। কিন্তু নিয়তি যেন তাকে দুর্বার গতিতে সম্মুখের পানে টানতে লাগলো। অনেক দূর ওঠার পরে পরিশ্রান্ত হয়ে আর একবার পিছনের দিকে তাকিয়ে দেখলেন প্রত্যাবর্তনকারী দলটি কয়েকটি অস্পষ্ট বিন্দুর মতো ঝাপসা হয়ে গেছে। তাদের মধ্যে গুরুকে বা গুরুমাকে আর আলাদা করে চেনবার উপায় নেই। দূর দূরান্তের পর্বত শিখরে খণ্ড খণ্ড মেঘের মতো কুয়াশার পুঞ্জগুলি বায়ুবেগে চালিত হয়ে ধীরে ধীরে পিছনের পটভূমিকাকে আচ্ছন্ন করে ওদিকের পৃথিবীকে ক্রমেই দুর্নিরীক্ষ করে তুলছে। মেঘমলিন বিশাল গগনের দিকে চেয়ে তিনি স্তম্ভিতভাবে কিছুক্ষণ স্থির হয়ে সেইখানেই দাঁড়িয়ে রইলেন। চোখে জল এলো, জামার হাতায় মুছে ফেললেন। দৃঢ়পদে কয়েক ধাপ এগিয়ে গিয়ে আবার পিছনের দিকে চেয়ে দেখলেন। ততক্ষণে সেই অস্পষ্ট বিন্দুগুলি নিশ্চিহ্ন হয়ে মিলিয়ে গেছে। পিছনের আকাশ ধূসর কুয়াশায় সমাচ্ছন্ন হয়ে একাকার হয়ে গেছে। হারিয়ে গেছে তাঁর এতদিনের অধিকৃত আপন জগৎ। গুরুকে ছেড়ে আসার দুঃখ, গুরুমাকে ফেলে আসার বেদনাও যেন হালকা হয়ে কোথায় ভেসে গেছে। হঠাৎ মিলার মনে হলো, এও ছিল আরেকটি বন্ধন। ঠিক সাংসারিক না হোক, তবুও একেবারে সংস্কারের অতীত বলা চলে না। গুরুর সঙ্গে যদি আর দেখা না হয় তাতেই বা কি? স্নেহময়ী গুরুমার সঙ্গেও যদি জীবনের মতো দেখা না হয়, নাই বা হলো। এতদিন পরে গর্ভধারিণী জননীকে দেখতে যাওয়ার সার্থকতাই বা কি? কিন্তু গুরুর কাছে যে কথা বলে এসেছি সে কথা না রাখার যুক্তি নেই। অতএব সামান্য কয়েকদিনের জন্য সেই বহুদিনের পরিত্যক্ত আবাসে ফিরতেই হবে। তারপরে বিশাল বিপুল হিমালয়ের গহ্বরের কন্দরে নির্জনবাসের একান্ত অবসর তো পড়েই আছে। মিলা অকম্পিত দৃঢ়পদে সম্মুখের পানে এগিয়ে চললেন। দীর্ঘ পথ অতিক্রম করে গৃহত্যাগী তরুণ কিশোর জীবন মধ্যাহ্নে স্বগ্রামে পদার্পণ করলেন। এখানে ওখানে কিছু কিছু পরিবর্তন চোখে পড়ল, কিন্তু তথাপি কিছুই চিনতে কষ্ট হলো না। তার নিজের আকৃতি এমন বদলে গিয়েছিল যে তাকে দেখে সহসা কারুর চেনবার সম্ভাবনা ছিল না। তথাপি সাবধানের মান নেই মনে করে মিলা মেষ পালকদের ডেকে ডেকে গ্রামাঞ্চলের বাড়িগুলোর তথ্য সংগ্রহ করতে লাগলেন। কথায় কথায় নিজের বিধ্বস্ত গৃহের ধ্বংসাবশেষের পানে তাদের দৃষ্টি আকর্ষণ করে জিজ্ঞাসা করলেন, ও বাড়িতে কে থাকে? উত্তর পেলেন, কে আর থাকবে, ও বাড়ি এখন ভূত প্রেতের আড্ডা। দিনের বেলাতেও গ্রামের লোকে ও বাড়িতে প্রবেশ করতে সাহস করে না, কারণ ও বাড়ির ইতিহাস বড় সাংঘাতিক। ওই বাড়ির এক ছেলে তান্ত্রিক বিদ্যা লাভ করে অত্যাচারী আত্মীয় স্বজনদের নিধন করে, এবং সেই থেকে তার সহায়ক দেবশক্তির রোজ দৃষ্টির ভয়ে গ্রামবাসীরাও বাড়ির দিকে ভালো করে তাকিয়ে দেখতেও সাহস করে না। ওই বাড়ির গৃহস্বামিনী যিনি, তার মৃতদেহের পর্যন্ত কেউ ভয়ে যাবৎ সৎকার করেনি। কি থেকে কি হয়ে যাবে সেই ভয়ে তিনি মারা গেছেন জেনেও কেউ ও বাড়ির চৌকাঠ মারায়নি। তাছাড়া ছেলের এই অপকর্মে ভিতরে ভিতরে তার প্রশ্রয় ছিল বলে লোকের বিশ্বাস থাকায় এ গ্রামের লোকেরা তার জীবিতকালেও তার প্রতি বিশেষ প্রসন্ন ছিল না। মায়ের মৃত্যুর পর তার যে একটিমাত্র মেয়ে ছিল, সে নিরাশ্রয় হয়ে গ্রামান্তরে চলে গেছে, কারণ এ গ্রামে তার ভিক্ষা মেলাও দায়। মিলা নিজের মনোভাব গোপন করে জিজ্ঞাসা করলেন, আর সেই সর্ব অনিষ্টের মূল ছেলেটা গেল কোথায়? উত্তর হলো, সে খবর কে রাখে? ও বাড়ির গৃহিণী মারা গেছে আজ 8 বছর হয়ে গেল।
এতদিন পর্যন্ত যে নিখোঁজ, সে বেঁচে আছে কিনা তাই তো সন্দেহ। আর সেই মড়কের ব্যাপার তো আমাদের শোনা কথা, আমার তখন জন্মই হয়নি। ও বাড়ির ইতিহাস বৃদ্ধদের মুখ থেকে আমরা শুনেছি। আপনি ভিনদেশি লোক, তাই সাধু সন্ন্যাসী মানুষ। পুঁথিপত্তরের বাই থাকলে ও বাড়ির মধ্যে ঢুকে এক সময় দেখতে পারেন, অবশ্যই যদি সাহস থাকে। কারণ ও বাড়ির কর্তার যখন অবস্থা খুব ভালো ছিল, তখন নাকি তার পুঁথিপত্র সংগ্রহের জোরালো বাতিক ছিল। অপরিচিতের মুখে নিজের পারিবারিক ইতিহাস শুনে মীরার অন্তর বিষাদ ভারাক্রান্ত হয়ে উঠল। মানে তার দেহটা এতদিন পর্যন্ত ওইভাবে পড়ে পড়ে পশুপক্ষীর ভক্ষ হয়েছে। শুনে তার নিরাসক্ত হৃদয় যেন মুহূর্তের জন্য আর্তনাদ করে কেঁদে উঠল। ছোট বোনটি মাতৃহীনা হয়ে সংসারের স্রোতে ভেসে গিয়ে কোথায় কিভাবে আছে কে জানে। এই ফাঁকে বাগদত্ত বধূ জেসের কথাটাও একবার মনের মধ্যে চমক মেরে সাড়া দিয়ে গেল। সারাদিন কাটল বনে জঙ্গলে আত্মগোপন করে। সন্ধ্যার ছায়ায় চোরের মধ্যে লুকিয়ে মিলা পোড়োবাড়ির জঙ্গলাকীর্ণ অঙ্গনে অতি সন্তর্পণে প্রবেশ করলেন। দ্বার প্রান্তে গিয়ে দাঁড়াবার সঙ্গে সঙ্গে বুকের মধ্যে কান্না মেশা একটা হাহাকার একবার ক্ষণিকের জন্য উদ্বেল হয়ে উঠল। চারিদিকে আগাছায় জঙ্গলে হয়ে আছে, পা বাড়াবার জায়গা নেই। সরসর করে কি একটা সরীসৃপ পায়ের কাছ থেকে সরে গেল। দু চারটা নিশাচর বাদুড় দ্বার প্রান্ত হতে নিষ্ক্রান্ত হয়ে পাখার ঝাপটা দিয়ে সশব্দে ছুটে বেরিয়ে গেল। দরজাগুলি হাট করা পড়ে আছে। একটি আধবে যেন পাল্লা মিলার হাতের সামান্য একটু ঠেলা পেয়ে হুড়মুড় করে নিজের জীর্ণ দেহের ভার সইতে না পেরে ভেঙে পড়ল। চারিদিকে ভাঙা চোরা আবর্জনা স্তূপের ফাঁকে ফাঁকে পথ করে অন্ধকারে প্রেতের মতো হাতড়ে হাতড়ে মিলা এ ঘরে ও ঘরে হোঁচট খেয়ে ফিরতে লাগলেন। মা যে ঘরে থাকতেন, তার সামনে এসে মিলা সামান্য একটুক্ষণের জন্য থমকে দাঁড়ালেন। চকমকি পাথর সঙ্গেই ছিল। চর্বির একখণ্ড বাতি জ্বালিয়ে মায়ের শয্যার পানে চেয়ে কিছুক্ষণের জন্য বিহ্বল হয়ে স্থাণুর মতো দাঁড়িয়ে রইলেন। কাঠের শয্যা পায়া ভেঙে হুমড়ি খেয়ে মাটির উপরে পড়ে আছে, আর তার উপরে এক রাশ মাটির ফাঁকে ফাঁকে কোথাও বা এক ফালি কঙ্কাল, কোথাও বা দু একটা আগাছা, কোথাও বা জীর্ণ বস্ত্রের এক আধ টুকরো ইতস্তত ছড়ানো। জ্বলন্ত বর্তিকাখণ্ড হাতে নিয়ে মায়ের শেষ শয্যার পাশে গিয়ে মিলা দাঁড়ালেন। দুফোঁটা তপ্ত অশ্রু নিজের অজ্ঞাতসারে সেই মাটি ঢাকা কঙ্কালের উপর নিঃশব্দে ঝরে পড়ল। মাতৃহারা শিশুর মতো একবার হঠাৎ ডুকরে কেঁদে উঠলেন, মা, মাগো। পোড়ো বাড়ির আনাচে কানাচে সেই আকস্মিক উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে জাগালো প্রতিধ্বনি। কোথায় যেন একটা পাখি পাখার ঝাপটা দিয়ে নড়ে চড়ে বসে উৎকর্ণ হয়ে অনভ্যস্ত মানবীয় ধ্বনি শুনতে লাগলো। কি যেন একটা জন্তু ত্রস্ত হয়ে মিলার গা ঘেঁষে কক্ষান্তরে ছুটে পালিয়ে গেল। কোথাকার একটা দমকা বাতাস পাল্লা ভাঙা জানলার গায়ে ধাক্কা দিয়ে হু হু করে ঘরের মধ্যে দিয়ে হিম শীতল আর্তনাদের মতো বয়ে গেল। মৃত্তিকা স্তূপের উপরের তৃণগুলি পর্যন্ত শিরশির করে কেঁপে উঠল, এবং সঙ্গে সঙ্গে মিলার হাতে জ্বলন্ত শিখাটি যেন এক অদৃশ্য ফুৎকারে নিভে গেল। মিলা আর বাতি জ্বালাবার চেষ্টা করলেন না। শান্তভাবে সেই মৃত্তিকা স্তূপের পাশে স্থির হয়ে বসে নিজের অন্তরের অতলে ডুব দিলেন। নিজ গৃহের অভ্যন্তরে আর একটি স্তব্ধতার সৃষ্টি হলো। জয় গোসাই, জয় গুরু। আমার না শরীর খুব ভালো যাচ্ছে না মাঝখানে মাঝখানে, ওই জন্য ছাড়তে একটু দেরি হচ্ছে। জয় গোসাই।